আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি বিবি অনার্স ফোর্থ ইয়ার একটি কোর্স। তো অ্যাকাউন্টিং থিওরির আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ন্যায্য মূল্যের পরিমাপ, IFRS ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড 13। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে ন্যায্য মূল্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, ইনফ্লুয়েন্স ফ্যাক্টর ফর ফেয়ার ভ্যালু, ইনফ্লুয়েন্স ফ্যাক্টর ফর ফেয়ার ভ্যালু। তো ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারী অর্থাৎ ন্যায্য মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যে সকল বিষয় প্রভাব বিস্তার করে সে সকল বিষয়সমূহ এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। এক হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় ন্যায্য মূল্যের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যের উৎপাদন ব্যয় যদি ঠিকমতো করা না যায় তখন কাঙ্ক্ষিত প্রফিটও করা যাবে না। তো ন্যায্য মূল্যের ওপর প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে উৎপাদন ব্যয়। বণ্টন ব্যয়। তো ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারী দ্বিতীয় হচ্ছে বণ্টন কস্ট অর্থাৎ ডিস্ট্রিবিউশন কস্ট। যে কোনো প্রোডাক্ট যদি সুষ্ঠুভাবে বণ্টন না করা যায় তখন কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা সম্ভব হয় না, এবং বণ্টন ব্যয় যদি বৃদ্ধি পায় তখন মুনাফা কমে যায়। মুনাফা কমে গেলে অথবা মুনাফা যদি সুষ্ঠু বণ্টন প্রণালীর মাধ্যমে যদি না করা যায় তখন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্টটা বৃদ্ধি পেয়ে যায়, ফলে ন্যায্য মূল্য পরিমাপ করা সম্ভব হয় না। 3. প্রতিস্থাপন ব্যয়, ইনস্টলেশন কস্ট। যে কোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন ব্যয় ন্যায্য মূল্যের প্রভাব বিস্তার করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুযোগ্য ব্যয় অর্থাৎ সুযোগ্য ব্যয় বলতে বোঝায় কোনো একটি প্রকল্প গ্রহণ করলে কোনো একটি প্রকল্প বণ্টন করার ব্যয়কে সুযোগ্য ব্যয় বলা হয়। উৎপাদনশীলতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ প্রোডাক্টিবিলিটি। ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারীর অন্যতম একটি উপাদান হচ্ছে উৎপাদনশীলতার মাত্রা, অর্থাৎ কোনো পণ্য কী পরিমাণ উৎপাদন করবে, কী পরিমাণ উৎপাদন করলে প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রফিট হবে সেটা নির্ণয় করা হচ্ছে উৎপাদনশীলতার মাত্রা। উৎপাদনশীলতার মাত্রার উপর ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট নির্ভর করে। ব্যবসা প্রতিষ্ঠানের প্রফিট বৃদ্ধি পেলে সিকিউরিটির মূল্য বৃদ্ধি পায়। সরবরাহ, ডিমান্ড সাপ্লাই। ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে সরবরাহ। সঠিক সময়ে সঠিক পণ্য সরবরাহ না করলে ন্যায্য মূল্য সঠিকভাবে নির্ধারণ করা যায় না। চাহিদা, যে সকল পণ্যের চাহিদা আছে সে সকল পণ্য উৎপাদন এবং চাহিদা অনুসারে ভোক্তাদের নিকট পণ্য পৌঁছানো বা চাহিদা অনুসারে ভোক্তাদের নিকট সিকিউরিটিজ সরবরাহ করা ন্যায্য মূল্যের উপর প্রভাব বিস্তার করার অন্যতম একটি উপাদান। মূলধন ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল বিবেচনা করতে হয়। কস্ট অফ ক্যাপিটাল বৃদ্ধি পেলে প্রফিট কম হয়ে যায়, আমরা জানি। সুতরাং ন্যায্য মূল্যের উপর প্রভাব বিস্তারকারী অন্যতম একটি উপাদান হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল ব্যবসা প্রতিষ্ঠান যত কন্ট্রোল করতে পারবে মুনাফার পরিমাণ তত বৃদ্ধি পাবে। মূলধন আয়, ক্যাপিটাল ইনকাম। ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারী অন্যতম একটি উপাদান হচ্ছে ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো সম্পত্তি ধরে রাখা এবং তা বেশি দামে বিক্রি করাকে ক্যাপিটাল ইনকাম বলে। ক্যাপিটাল ইনকাম ন্যায্য মূল্যের উপর প্রভাব বিস্তারকারী অন্যতম একটি উপাদান। 10. একক উপযোগ, সিঙ্গল ইউনিটি। ন্যায্য মূল্যের প্রভাব বিস্তারকারী অন্যতম উপাদান হচ্ছে একক উপযোগ। কোনো পণ্যর একক উপযোগ নির্ধারণ করার ক্ষেত্রে ন্যায্য মূল্যর খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। IFRS 13 অনুসারে
উপরোক্ত উপরোক্ত প্রভাবকগুলো ন্যায্য মূল্যর প্রভাব বিস্তারকারী উদ্দেশ্যগত এবং বিষয়গত সাবজেক্টিভ হিসেবে অভিহিত করা যায়। হিসাব বিজ্ঞান এবং অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ন্যায্য মূল্য হচ্ছে যৌক্তিক এবং প্রভাববিহীন ব্যবসা বা সেবা সম্পত্তির বাজার মূল্য নির্ধারণ, যাতে কিছু উদ্দেশ্যগত এবং বিষয়ভিত্তিক উপাদান কাজ করে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভ্যালু অফ টেকনিক অফ IFRS 13, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান 13 এর মূল্যায়নের কৌশল। অর্থাৎ ন্যায্য মূল্য নির্ধারণ 13 কিভাবে করা হয়। আন্তর্জাতিক হিসাব মান 13 অনুসারে কৌশল অনুসারে ন্যায্য মূল্য 3 ধরনের বলা হয়েছে। 1, বাজার পদ্ধতি, মার্কেট অ্যাপ্রোচ। 2, আয় পদ্ধতি, ইনকাম অ্যাপ্রোচ। 3, খরচ পদ্ধতি, কস্ট অ্যাপ্রোচ। বাজার পদ্ধতি, মার্কেট অ্যাপ্রোচ। বাজার পদ্ধতি বলতে আমরা কি বুঝি? বাজার পদ্ধতিতে সমজাতি উৎপাদনকে সম্পত্তি এবং দায়ের জন্য যে দামে লেনদেন করা হয় এবং একই দামে ন্যায্য মূল্য হিসেবে পরিগণিত হয়। বাজার পদ্ধতিতে সমজাতীয় উপাদানের সম্পত্তি এবং দায়ের জন্য যে দামে লেনদেন হয় সেই দামকেই ন্যায্য মূল্য হিসেবে পরিণত করা হয়। বাজার পদ্ধতিতে ব্যবহৃত দাম এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বাজারের সমজাতীয় তুলনাযোগ্য সম্পত্তির বিনিময় লেনদেন থেকে উদ্ভব হয়ে থাকে। অর্থাৎ বাজার পদ্ধতিতে বলতে বোঝায় বাজারে সম্পত্তি এবং দায়ের বর্তমান যে অবস্থান আছে, বাজারে যে মূল্য আছে, সেটাকে বিবেচনা করাকে বাজার পদ্ধতি বা মার্কেটিং অ্যাপ্রোচ বলে। মার্কেটিং অ্যাপ্রোচ কৌশল নির্ধারণের ক্ষেত্রে দুটি জিনিস বিবেচনা করা হয়। 1, সমান্তরাল বা সমজাতীয় উপাদান, সম্পত্তি এবং দায়, এবং যে দামে লেনদেনই হয় সেটাই দাম। 2, কোম্পানির তুলনাযোগ্য মূল্যায়ন এবং কারণসমূহ। ন্যায্য মূল্য আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান 13 কৌশলের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচ কি? মূল্যায়নের ক্ষেত্রে আয় পদ্ধতি হলো ভবিষ্যৎ আয় এবং খরচকৃত বাট্টা করে একটি একক চলিত পরিমাণে রূপান্তর করা। একে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলে। অর্থাৎ কোনো একটি সিকিউরিটিসে বিনিয়োগ করার ফলে প্রত্যেক বছর যেই পরিমাণ প্রফিট সংগ্রহ করা হবে সেই প্রফিটকে ডিসকাউন্টিং করার পদ্ধতিকে আয় অ্যাপ্রোচ বলা হয়। আয় অ্যাপ্রোচকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1, বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। অর্থাৎ ভবিষ্যতে নগদ আন্তঃপ্রবাহ বা খরচকে বাট্টাকৃত করে একটি একক পরিমাণ রূপান্তর করাকে বলা হয় বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। 2, লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ডিভিডেন্ড গ্রোথ মডেল। বিনিয়োগকৃত কোম্পানির প্রত্যাশিত নগদ প্রবাহের অনুমান করা প্রয়োজন। অর্থাৎ লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে বিনিয়োগকারী অ্যাজিউম করে বিনিয়োগকৃত টাকা থেকে কী পরিমাণ লভ্যাংশ পাবে আগামী বা ভবিষ্যতে। 3, প্রবৃদ্ধি স্থির বাট্টাকৃত পদ্ধতি, কনস্ট্যান্ট গ্রোথ ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড। যখন বিনিয়োগকারী কর্তৃক বাট্টাকৃত নগদ প্রবাহ মডেল প্রয়োগ করা হয় তখন প্রত্যাশিত নগদ প্রবাহ আপেক্ষিক সম্ভাবনার দ্বারা গুণ করা হয়। অর্থাৎ আয় অর্জনের হার দ্বারা বর্তমান মূল্য নির্ণয় করে, তবে এক্ষেত্রে আপেক্ষিক ঝুঁকি বিবেচনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক বছর প্রবৃদ্ধি নগদ পদ্ধতি মডেল বলতে এখানে বোঝানো হয়েছে প্রত্যেক বছর যেই পরিমাণ মুনাফা হয়ে থাকে প্রতিষ্ঠানের, সেই পরিমাণ মুনাফা, অর্থাৎ প্রত্যেক বছর প্রতিষ্ঠান যে পরিমাণ লভ্যাংশ প্রদান করে থাকে আগামী বছর তার চেয়ে বৃদ্ধি পাবে, অর্থাৎ একটি নির্দিষ্ট পার্সেন্টেজ বৃদ্ধি পাবে। মনে করি আমরা কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের ডিভিডেন্ড প্রত্যেক বছর 10 টাকা, 10% কি ডিভিডেন্ড বৃদ্ধি পায় প্রত্যেক বছর। তো দ্বিতীয় বছর ডিভিডেন্ড হবে 12 টাকা, তৃতীয় বছর ডিভিডেন্ড হবে 12 টাকার উপর 10%। এভাবে ডিভিডেন্ড গ্রোথ মডেলের ক্ষেত্রে প্রত্যেক বছর লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে।
সম্ভাব্য নিট সম্পত্তি পদ্ধতি, অ্যাডজাস্টেড নিট অ্যাসেট ভ্যালু, মুক্ত নগদ প্রবাহ পদ্ধতির দ্বারা পরোক্ষভাবে ব্যবসায়ীকে মূল্যায়িত করা হয়। অর্থাৎ প্রত্যক্ষভাবে মূল্যায়িত না করে পরোক্ষভাবে ব্যবসায়ীকে মূল্যায়িত করা হয় এবং বিনিয়োগকৃত কোম্পানির ন্যায্য মূল্য থেকে নিট নগদ বাদ দিয়ে মূল্যায়ন করা হয়। অর্থাৎ বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের ন্যায্য মূল্য থেকে, মার্কেট ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালু বাদ দিয়ে এই পদ্ধতিতে সম্পত্তির মূল্যায়ন করা হয়ে থাকে। আমাদের লাস্ট 3 নম্বর হচ্ছে খরচ পদ্ধতি, কস্ট অ্যাপ্রোচ। এই পদ্ধতিতে একটি সম্পদের সেবা ধারণ ক্ষমতা স্থানান্তর করে ন্যায্য মূল্য পরিমাপ করা হয়। অর্থাৎ ব্যয় পদ্ধতি এমন একটি পরিমাণ নির্দেশ করে যা একটি সেবা প্রদান করার ক্ষমতার পরিবর্তনকে বর্তমানে করে থাকে। তো পরিশেষে আমরা বলতে পারি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের মান, কৌশল বা মূল্যায়ন করার ক্ষেত্রে এই 3 পদ্ধতি বিবেচনা করে মূল্যায়ন করা হয়ে থাকে। তো আমাদের আজকের অ্যাকাউন্টিং থিওরি ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।